আমরা প্রায়শই একটা কথা বলি, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। কিন্তু আমরা এটা ভুলে যাই, যদি একটা ভালো বাংলা সিনেমা নির্মাণ করা হয় তাহলে কাউকে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না, কাউকে বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে না। বাংলা সিনেমা নিজেই একটা গোটা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াবে। বাংলা সিনেমা নিজেই অডিয়েন্সকে ডেকে আনবে হলে সিনেমাটা দেখার জন্য। একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে বাংলা সিনেমা নিজেই কিন্তু পৌঁছে যাবে। সুতরাং এইসব সাপোর্ট মার্কা কথাবার্তা ছেড়ে একটা ভালো বাংলা সিনেমা বানানোর দিকে আমার মনে হয় বেশি নজর রাখা উচিত। কিন্তু আমরা সেটা ভুলে যাই, আমরা চুলোচুলি করি, আমরা অন্যকে ছোট দেখাতে গিয়ে নিজেদেরকে অনেক বেশি নিচে নামিয়ে ফেলি। আমরা প্রত্যেকেই প্রমাণ করার চেষ্টা করি আমরাই সব থেকে ভালো বাংলা সিনেমা বানিয়েছি, আমাদের সিনেমা দেখান। কোনো বিশেষ রাজনৈতিক দলের কোনো বিশেষ মানুষকে দিয়ে আমরা প্রমোট করি এবং অন্যকে ছোট দেখাই। কিন্তু আমরা এইসব করতে গিয়ে একটা প্রবাদ বাক্যকে কিন্তু ভুলে যাই, ফাঁকা ঘোড়ার আওয়াজ বেশি, ভর্তি ঘোড়ার কিন্তু আওয়াজ হয় না। আমরা এতটাই স্বার্থপর হয়ে গেছি বাংলা সিনেমাকে প্রমোট করার জন্যে যে আমরা অন্যদের দুঃখ, কষ্ট, পেন, ইমোশন কিছুই দেখতে পাই না। বাইরে হয়, আজকে আমি কথা বলবো স্বার্থপর মুভিটাকে নিয়ে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। অন্নপূর্ণা বসু পরিচালিত এই মুভিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, ইন্দ্রজিৎ এবং কৌশিক সেন। কেমন হলো এই মুভিটা সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি মিঠুন সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই এবং মিঠুন মুভি জাদুর আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। এবং যেটা সর্বদাই বলি সেটা আবারও বলছি, যদি আজকের ভিডিও ভালো লাগে, যদি আজকের ভিডিও মনে হয় যে কিছুটা মন ছুঁয়ে গেছে, তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার অবশ্যই করো। চ্যানেল বা ভিডিও যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক কিন্তু অবশ্যই করো। এবার চলে আসি মূল বক্তব্যে, স্বার্থপর মুভিটাকে নিয়ে। কেমন হলো এই মুভি? দেখো, এই মুভিটার যখন আমি ট্রেলার দেখেছিলাম, মুভিটার বিষয়বস্তুটা কিন্তু আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। যে একজন ভাই তার বোনকে বঞ্চিত করছে তার প্রাপ্য সম্পত্তির থেকে। তো এই বিষয়বস্তুটা আমাকে খুব আকৃষ্ট করেছিল, কারণ এই ঘটনাটা কিন্তু খুব কমন ঘটনা হলেও রিসেন্ট সময় এর উপর ভিত্তি করে কোন বাংলা সিনেমা হয়েছে সেটা কিন্তু আমার মনে পড়ছে না। কমেন্ট বক্স খোলা, তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো। এবার এই মুভিটা দেখার আরেকটা কারণ হচ্ছে রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক বহুদিন বাদে বড় পর্দায় বাপ মেয়ের জুটি দেখা, এবং রঞ্জিত মল্লিক একজন উকিলের চরিত্রে এবং অনির্বাণ বাবু তার বিপরীত উকিলের চরিত্রে। এই মুভির পরিচালক অন্নপূর্ণা বসু। তো আমরা বলিউডের যখন কথা বলি, ফিমেল পরিচালকের প্রসঙ্গ উঠলেই কিন্তু আমরা বলি মেঘনা গুলজারের কথা, জোয়া আক্তারের কথা। টলিউডে কিন্তু সেই অর্থে নন্দিতা দি, প্রীতা বসু, এদেরকে বাদ দিয়ে কিন্তু সেই রকম ফিমেল পরিচালক আছে বলে আমার অন্তত জানা নেই। হ্যাঁ, অপর্ণা সেনের কথা অনেকেই বলতে পারে। তো সেই তালিকায় আমি নাম উল্লেখ করতে চাইব অন্নপূর্ণা বসু। যদিও ইটস টু আর্লি টু সে, এটা তার প্রথম মুভি, কিন্তু একথা আমি বলতেই চাই, প্রথম মুভিতে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি কিন্তু সিনেমা বানান ইমোশন দিয়ে, তিনি সিনেমা বানান অন্তর থেকে। তিনি কিন্তু কোনো ফিমেল সেন্ট্রিক মুভি বানাতে গিয়ে মেলকে ডমিনেট করা, মেলদেরকে বেফালতু গুন্ডা দেখানো, ভিলেন দেখানো, এই পদ্ধতিতে কিন্তু হাঁটেন না, যেটা অধিকাংশ ফিমেল সেন্ট্রিক মুভির পরিচালকরাই করে থাকেন। আমি ফেমিনিস্ট তাই বলে সব পুরুষরাই খারাপ, এই মেন্টালিটি থেকে কিন্তু অন্নপূর্ণা বসু স্বার্থপর মুভিটা বানায়নি, এবং সেই দিক জন্যে আমি প্রথমেই ওকে কুর্নিশ জানাবো। এবং একথা আমি বলবো, বহুদিন পর কোনো বাংলা সিনেমা দেখি কিন্তু আমার চোখের কোণে অল্প হলেও জল চলে এসেছিল। শুধু আমারই বা কেন বলবো, হলে যারা ছিল প্রত্যেকেরই কিন্তু চোখের কোণে অল্প বিস্তর জল চলে এসেছিল। এমন একটা মুভি স্বার্থপর হয়েছে যেটা শেষ হওয়ার পর কিন্তু তার রেসটা থেকে যাবে, যেটা আজকের কথা বলে, একটা কমন প্রবলেমের কথা বলে, কিন্তু কখনোই ওভার দ্য টপ, ক্রিঞ্জ বা ওভার ড্রামাটাইজড হয়ে যায় না। আমি জানি অনেকে হয়তো এই ধরনের মুভি দেখলেই তাকে সিরিয়ালের একটা তকমা দিয়ে দেয়, একটা মোটা দাগের একটা ক্রিঞ্জ কন্টেন্টের তকমা দিয়ে দেয় এবং নাক মুখ সেটকায়। কিন্তু আমি বলবো, যারা এই সিরিয়াল দেখতে চাও না বা যারা ক্রিঞ্জ মুভি নিয়ে নাক মুখ সেটকাও, তারা অন্তত স্বার্থপর মুভিটা কিন্তু একবার হলেও দেখো। এই মুভিটা কোনো অংশে কিন্তু আমার ক্রিঞ্জ বা মোটা দাগের বা ওভার ড্রামাটিক কোনো সিরিয়াল ধর্মী মুভি মনে হয়নি, যেটা অধিকাংশ এই ঘরানার মুভিতে
আমার মনে হয়। তো যাই হোক, এই তো গেল পরিচালিকার কথা। তিনি নিজের অন্তর দিয়ে কাজ করেছেন, 100% কাজ করেছেন। এবার যদি আমি পারফরমেন্সের কথা বলি, তো কোয়েল মল্লিক একদম ফাটিয়ে পারফরমেন্স দিয়েছেন। কোয়েল মল্লিকের সেরা কাজ আমার মনে হয় স্বার্থপর এই সময়ে, ফাটিয়ে উনি পারফরমেন্স করেছেন। তেমনি রঞ্জিত মল্লিকের কাজ, কিন্তু এই মুভিতে রঞ্জিত মল্লিকের যা পারফরমেন্স, বস ছিটকে রেখে দিয়েছে। কোনো সোয়াগ, ওনার ডায়লগ ডেলিভারি, ওনার পারফরমেন্স, যদিও মুভিতে একটু পরেই উনি আসেন, তিনি এলেন, পারফরমেন্স দিলেন এবং ছাপটা ছেড়ে চলে গেলেন। তেমনি অনির্বাণ বাবু, মার্ভেলাস বস, মার্ভেলাস। মানে অনির্বাণ বাবুর চরিত্রটাও কিন্তু উনি ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। এবং কৌশিক সেন, সেটা আমাকে বলতেই হবে, কৌশিক সেনের আমি যে বিশাল ফ্যান তা নই, এবং প্রত্যেকটা মুভিতেই আমার কৌশিক সেনকে প্রায় একই ধরনের অভিনয়ই লাগে। মানে ওনার যে পারফরমেন্স, আমি জানি অনেকে ওনাকে পছন্দ করেন, উনি খুব ট্যালেন্টেড অভিনেতা, কিন্তু কি জানি আমার ওনার অভিনয় একই রেঞ্জের লাগে। তো এই কথা আমি বলতে পারি যে কৌশিক সেনের পারফরমেন্স, বস কোনো কথা হবে না। মানে কোয়েলের দাদা হয়েছেন কৌশিক সেন, এবং ভাই বোনের মধ্যে যে ইমোশন, যেটা ওয়ার্ক করার ব্যাপারটা না, সেটা পরিচালক এত সুন্দর করে দেখিয়েছেন না, কিছু বলার নেই। ছোট্ট চরিত্রে ইন্দ্রজিৎ কোয়েলের হাজব্যান্ড হিসেবে যথেষ্ট ভালো, এবং ওনার কিছু করারও ছিল না, তবে যেটুকু স্পেস পেয়েছেন উনি ভালো অভিনয় করেছেন। তো এক কথায় যদি বলি, প্রত্যেকে এই মুভিতে ভালো অভিনয় করেছে। এবং জাজের চরিত্রে বিশ্বজিৎ বাবুকে দেখে তো রীতিমতো চমকে গেছি। ওনার মতো একজন ভালো অভিনেতাকে ছোট্ট ভূমিকাতে, ঠিক আছে। তো এই মুভির পারফরমেন্সের কথা তো বললাম, গানগুলোর যে প্লেসমেন্ট, গানগুলোর যে জায়গায় এসছে, কোনোভাবে কিন্তু বিরক্তিকর মনে হয়নি। এই ধরনের মুভিতে একটা দেখি সহজ মানে টেমপ্লেট, যেটা অধিকাংশ পরিচালকরাই ফলো করেন, কথায় কথা একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে দেয়, কথায় কথা একটা আদলামি মারা ডায়লগবাজি দিয়ে দেয়। কিন্তু এইখানে ওই রকম কোনো রাস্তাতেই পরিচালক হাঁটেননি। গানের প্লেসমেন্ট সঠিক, বিজিএম এক একটা সিনকে এলিভেট করার জন্য বিজিএমের যে অবদান থাকে না, সেটাই মুভিতে কিন্তু ভালোভাবে বোঝা যায়। তো অত্যন্ত যত্ন নিয়ে ডায়লগগুলো লেখা হয়েছে, অত্যন্ত যত্ন নিয়ে প্রত্যেকটা সিন লেখা হয়েছে। এবং শুধু যত্ন নিয়ে সিন বা ডায়লগ লেখা হলেই তো হলো না, অভিনেতাদের তো সেই ধরনের পারফরমেন্সও দিতে হবে। তো এই মুভিতে কিন্তু সেই জিনিসটাই হয়েছে, পুরো খাপে খাপ ব্যাপার হয়ে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, এই মুভিতে একটা দৃশ্য আছে, কোয়েলের মেয়ে অসুস্থ হয়ে গেছে। তো রাত্রিবেলা কোয়েল ওর খাটের পাশে এসে লুকিয়ে কাঁদছে, সেই কান্নার যে দৃশ্যটা ফাটাফাটি ফাটাফাটি। আর একটা দৃশ্য আছে, কোয়েল তার বরকে না জানিয়ে যে জয়েন্ট অ্যাকাউন্ট আছে সেখান থেকে 50,000 টাকা বের করেছে। ওর বর এসছে, এসে এবার বর ওর ওপর চোটপাট করছে, তুমি না জানিয়ে এতগুলো টাকা করলে, কেন বের করলে, ওয়েস্টেজ হলো। তো সেইখানে যে অসহায়তা, সেখানে যে একজন মহিলার অসহায়তা, সে বলতে চাইছে বলতে পারছে না, বা তার কথা তার বর শুনছে না, এই ছোট ছোট দৃশ্যগুলো ফাটিয়ে দিয়েছে। মানে অ্যাজ এ অ্যাক্ট্রেস কোয়েল যে কতটা পরিণত হয়েছে, এই দৃশ্যগুলোই কিন্তু তার প্রমাণ। বা কিছু দৃশ্য আছে, যেমন একটা এজলাসের দৃশ্য আছে, যেখানে অনির্বাণের সামনে কোয়েল আছে এবং কোয়েল ফাম্বলিং করছে, কিছু বোঝাতে চাইছে অনির্বাণকে কিন্তু পারছে না, সেই দৃশ্যটা ফাটাফাটি। এবার যদি কৌশিক সেনের কথা বলি, কৌশিক সেন একটা জায়গা আছে যেখানে কৌশিক সেন ড্রাঙ্ক, এবং সে জানতে পারলো যে তার বোন কোর্টে দাঁড়িয়ে বলবে না যে তাদের যে পৈতৃক সম্পত্তি আছে তার ওপর বোন মানে কোয়েলের কোনো অধিকার নেই, এটা সে কোর্টে দাঁড়িয়ে বলতে পারবে না। এবং সেটাই সে কৌশিক সেনকে বললো, এবং কৌশিক সেন একটা কথাই বললো যে আমার তো আর কিছু রইলো না। সে ড্রাঙ্ক হয়ে ঘর থেকে বেরোলো এবং ব্যাক করলো, আবার কোয়েলের ঘর থেকে বেরোলো, আবার কোয়েলের ঘরে ব্যাক করলো, করে মোবাইল ফোনটা চাইছে। সেইখানে তার যে অসহায়তা, বা যেই কৌশিক সেনের চটি ছিঁড়ে গেছে, স্ট্র্যাপটা খুলে গেছে, সেইখানে সে যেভাবে হাঁটছে ফাটাফাটি, মানে যে অসহায়তা। এবং ক্লাইম্যাক্সের দৃশ্য, বস আমি বলবো না, মানে চোখে জল এনে দেওয়ার মতো ক্লাইম্যাক্স। এখানে কিন্তু কাউকে সেই অর্থে ভিলেন দেখানো হয়নি, একটা সময় পর মনে হবে কৌশিক সেন ভিলেন, কিন্তু পরিচালক খুব বুদ্ধি করে মানে এমনভাবে চরিত্রগুলোকে আমাদের সামনে এনেছে না, যে লাস্টে আমাদের পুরো ধারণাটাই বদলে যাবে। এখানে যদি মেন ভিলেন বলা হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে পরিস্থিতি। অনির্বাণবাবুর চরিত্রকে আমরা একটু নেগেটিভভাবেই মুভিতে দেখতে পাই, কিন্তু তাকেও যেভাবে লাস্টে মানে দেখানো হয়েছে,
তার জন্য কোথাও গিয়ে একটা সিম্প্যাথি কিন্তু জন্মে যায় মনের মধ্যে। মানে এবং রঞ্জিত মল্লিক একটা ডায়ালগ আছে যেটা অবশ্যই আমাকে সানি দেওয়ালের দামিনীর যে কোর্ট সিনের ডায়ালগ সেটার কোনো মনে পড়িয়ে দিচ্ছে, কিন্তু সেই ডায়ালগ জায়গায় যে কতটা রেলিভেন্ট কথাবার্তা তিনি বলেছেন, মানে সত্যি বলতে আমি কার কথা ছেড়ে কার কথা বলবো এই মুভির ক্ষেত্রে, প্রত্যেকে কিন্তু ভালো অভিনয় করেছেন এবং অন্নপূর্ণা ম্যাডাম কিন্তু প্রত্যেককে দিয়ে সেই কাজটা বের করে আনতে সক্ষম হয়েছেন। এবং আমি একটা কথা বলবো, শেষ দৃশ্যে যদি কারোর চোখে জল না আসে তাহলে তোমরা আমাকে কমেন্টে এসে যা ইচ্ছে তাই বলতে পারো। এবং লাস্টে মুভিটি কিন্তু একটা পজিটিভ নোটেই শেষ হয়। মানে এখানে এরকম দেখায় না যে ভাইকে হারিয়ে দিয়ে বোন বিশাল খুশি হলো, বোন একদম বুক চাপড়ালো, গর্বে বোনের বুক একদম ফুলে উঠলো, এরকম কিন্তু ব্যাপার নয়। লাস্টে ভাই বোনের কিন্তু একটা মিলন দেখিয়ে দেওয়া হলো, ভাই বোনের যে বন্ধন সেটাকেই কিন্তু এস্টাবলিশ করা হলো। কিন্তু এটাও বোঝানো হলো যে মানুষ পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় এমন কিছু করে ফেলে যেটা হয়তো অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে খুব খারাপ লাগতে পারে, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ দিয়ে হয়তো সেটাই ঠিক। তো আমরা মানুষকে অনেক সময় সহজে জাজ করে ফেলি, সেটা উচিত নয়। এখানে কোয়েলেরও পরিস্থিতি কিন্তু সবসময় ভালো নয়, তার সঙ্গে তার হাজব্যান্ড একটা প্রবলেম চলছে, সে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা করতে চায়, তার হাজব্যান্ড তাকে সাপোর্ট করে না, তার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি। তো এখানে তার সঙ্গে তার হাজব্যান্ড একটা ইকুয়েশনের প্রবলেম চলছে। তো কৌশিক সেনের যে ওয়াইফ হয়েছে উনি হঠাৎ করে ওনার ব্রেন স্ট্রোক হয়ে যায়, তো তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেই দিকে তার ওয়াইফের ট্রিটমেন্ট, সেখানে তার একটা ফিনান্সিয়াল বার্ডেন চলে আসে। এইদিকে অনির্বাণ হয়েছে কৌশিক সেনের উকিল, সেও কিন্তু তার চার্জ চাইছে। এবং মানে যে পৈতৃক সম্পত্তিটা আছে কৌশিক এবং কোয়েলের যে পৈতৃক সম্পত্তিটা আছে সেখানে একটা হোমস্টে করার পরিকল্পনা কৌশিক সেন করে এবং সেখানে একজন বিজনেসম্যান ইনভলভ হয়। সে একটা সময় গিয়ে কোয়েলকে টাকাও অফার করতে চায়, কোয়েল সেটাও কিন্তু নেয় না। সে ইজিলি ওই টাকাটা নিতেই পারতো, তা নিয়ে সে সেটেল করতে পারতো, কিন্তু সে সেটাও নেয় না। তো এইখানে কোয়েলের যে লড়াইটা সেটা কিন্তু কেবলমাত্র যে সম্পত্তি নেবো টাকা নেবো সেটা নয়, সে শুধু নিজের আত্মসম্মান, নিজের নাম, নিজের মর্যাদার জন্য লড়াইটা করেছে। এবং গার্জিয়ান লেভেলেও কিন্তু এই কতটা ভুল অনেক বাবা মা করে সেটাও কিন্তু মুভিতে দেখানো হয়েছে। অনেক বাবা মাই কিন্তু ছেলে এবং মেয়ে হলে তাদের মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করে দেন। ভবিষ্যতে ছেলে যেহেতু থাকবে ছেলেকে সব দিয়ে দেন, মেয়ের কথা উল্লেখ করেন না। এই জিনিসটা যে কতটা ভুল, এই জিনিসটা যে করা যায় না সেটাও কিন্তু এই মুভিতে দেখিয়ে দেওয়া হয়েছে। তো ওভারঅল মানে এটা শুধুমাত্র একজন বঞ্চিতা নারীর গল্প হয়ে থাকেনি, এটা এমন একটা সোশ্যাল ড্রামা হয়েছে যেটা আমার মনে হয় 8 থেকে 80 সকলের দেখা উচিত। এবং যারা বলে যে বাংলায় ভালো কমার্শিয়াল মুভি ড্রামা জোনে বানানো যায় না, তাদের কিন্তু এই মুভিটা কিন্তু দেখা উচিত। আমি এই মুভিটাকে হাইলি কমার্শিয়াল বলবো, আমি এই মুভিটাকে হাইলি কন্টেন্ট ওরিয়েন্টেড বলবো, আমি এই মুভিটাকে এমন একটা মুভি বলবো যেটা শহর এবং মফস্বল দুই জায়গাতে কিন্তু চলা উচিত। এখানে কিন্তু পরিচালক কোয়েল বা রঞ্জিত মল্লিককে ফোকাস করেনি, এখানে কোয়েল, রঞ্জিত মল্লিক, অনির্বাণ, কোয়েলের যে একজন ননদ আছে সে, এবং ইনফ্যাক্ট যে কোয়েলের বাড়িতে কাজ করে সেই কাজের দিদিটাকে থেকে শুরু করে কোয়েলের হাজব্যান্ড ইন্দ্রজিৎ তাকে পর্যন্ত ফোকাস করেছে। এখানে দুটো জেনারেশনের গল্প বলা হয়েছে, একটা হচ্ছে কোয়েলদের জেনারেশন, কোয়েল কৌশিক সেনের জেনারেশন, আর একটা হচ্ছে তাদের যে সন্তান তাদের জেনারেশন, তাদের মধ্যেও কিন্তু ইকুয়েশন এখানে দেখানো হয়েছে। সুতরাং একটা ভাই বোনের গল্প, একটা সুন্দর গল্প, একটা সুন্দর পরিবারের গল্প, একটা বাস্তব সমস্যার গল্প। এবং আমরা যে মানুষ অনেক সময় জাজ করি পরিস্থিতি শিকার হয়ে, এবং সেইগুলো অনেক সময় আমাদের পরিবারের নিজেদের মধ্যেই মনোমালিন্যের কারণ হয়ে ওঠে, সেই জিনিসটাই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। আমি এই মুভিটা দেখে একটা কথাই বলবো, অনেক দিন পর এমন একটা সিনেমা দেখলাম যেটা আমার মন ছুঁয়ে গেল, কোথাও গিয়ে আমার চোখের কোণে অল্প একটু জল চলে এলো, এবং কোথাও গিয়ে এই মুভিটা আমার অনেক কিছু দিল। অন্তত সিনেমাটার পরে আমি হাসি মুখে বেরোলাম। আমার কখনো এটা মনে হলো না যে আবার একটা পচা ধজা বাংলা সিনেমা দেখে আমি সময়টা নষ্ট করলাম। এই ছিল স্বার্থপর মুভিটা নিয়ে আমার ব্যক্তিগত রিয়েকশান।
তোমরা যারা মুভিটা দেখেছো তোমাদের কেমন লাগলো, যারা দেখোনি দেখো এবং কমেন্টে আমাকে জানাও, এবং আজকের ভিডিও নিয়ে তোমাদের কি মত সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।